এক বিজনেসম্যান শখের বশে স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে অফিসের ল্যাপটপে রেখেছিল, কিন্তু একদিন হঠাৎই ইনকাম ট্যাক্স অফিসে রেড দেয় এবং অন্যান্য জিনিসের সাথে ল্যাপটপটাও নিয়ে যায়। এদিকে বউও হুমকি দিচ্ছে এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে সে সুইসাইড করবে। লোকটা পড়ে যায় মহা বিপদে। ল্যাপটপ উদ্ধারের চক্করে সে তুলকালাম সব কাণ্ড ঘটিয়ে ফেলে। তবুও কি শেষ পর্যন্ত সে ল্যাপটপটা উদ্ধার করতে পারবে, নাকি ছোট ভুলের অনেক বড় মাসুল দিতে হবে? শখের বশে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ল্যাপটপে রাখার পরিণতি কতটা সাংঘাতিক হতে পারে এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। তাই আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মালায়ালাম সিনেমা নুনাক্কুজির এক্সপ্লেনেশন। সকালে বেশ তড়িঘড়ি করে অফিসে ঢোকে পুঁজি কুর্নেল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইবি জাকারিয়া। এই কোম্পানিটা ইবির বাবার ছিল। উত্তরাধিকার সূত্রে এখন সেই কোম্পানির দায়িত্ব পেয়েছে, তবে কাজকর্মের প্রতি সে একেবারেই উদাসীন। ব্যাপারটা এমন যেন জোর করেই তাকে এই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। তো অফিস রুমে ঢুকে প্রথমেই সে পিএ স্যানেলের সাথে একটু রাগারাগি করে, কারণ তার টেবিলে বাসি ফুল রাখা ছিল। স্যানেল টাটকা ফুল আনতে বেরিয়ে গেলে ইবি এবার তার ল্যাপটপটা ওপেন করে। ইবি রিসেন্টলি বিয়ে করেছে। সে প্রায় স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ল্যাপটপে রেকর্ড করে রাখত, আর অবসর সময়ে সেগুলো দেখে মনে মনে আনন্দ পেত। অন্যান্য দিনের মতো সে আজও ভিডিও ওপেন করে, কিন্তু তখনই আবার অ্যাকাউন্টেন্ট কৃষ্ণমূর্তি এসে তাকে বিরক্ত করে। কৃষ্ণমূর্তি কিছু ফাইল এবং ভাউচার সাইন করানোর জন্য এসেছিল, কিন্তু ইবির মন এখন ভিডিওর দিকে ছিল। তাই সে ফাইলটা রেখে কৃষ্ণমূর্তিকে চলে যেতে বলে। কৃষ্ণমূর্তি চলে যাবার পরে সে আবারও ভিডিও দেখতে শুরু করে। কৃষ্ণমূর্তি নিজের ডেস্কে ফিরে আসলে তখন ইবির মা তাকে ফোন করে জিজ্ঞেস করে ইবি ঠিকমতো কাজ করছে কিনা। ছেলের ব্যাপারে তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন, অথচ ছেলে এদিকে কাজকাম বাদ দিয়ে স্ত্রীকে ফোন দিয়ে কথা বলছিল আর ভিডিও দেখে খুবই এক্সাইটেড হয়েছিল। ইবির স্ত্রী অবশ্য এভাবে পার্সোনাল ব্যাপার ভিডিও করাটা একদমই পছন্দ করত না। সে রাগ করে জানায় একবার যদি সে ল্যাপটপটা হাতে পায় তাহলে ওটা নর্দমায় ফেলে দেবে। ইবি স্ত্রীকে কনফেস করছিল। এ সময় তড়িঘড়ি করে কয়েকজন ইনকাম ট্যাক্স অফিসার অফিসে ঢোকে। ইবির অফিস রুমে ঢুকে ইনকাম ট্যাক্স অফিসার ভামাকৃষ্ণন প্রথমে ইবির কাছে তার ল্যাপটপটা চায়। ইবি তো প্রচণ্ড ঘাবড়ে যায় এবং বলে এটা তার পার্সোনাল ল্যাপটপ। তখন ভামাকৃষ্ণন বলে এই জন্যই তারা ল্যাপটপটা সিজ করতে চায়। ইবিকে ডেস্ক থেকে সরিয়ে দিয়ে অফিসারেরা সার্চ করতে শুরু করে। অনেকক্ষণ সার্চ করার পরে ভামাকৃষ্ণন ইবিকে জানায় তারা বেশ কিছু ডকুমেন্টসে অসঙ্গতি পেয়েছে, এছাড়া অ্যাকাউন্টসেও তারা গরমিল পেয়েছে। এই জন্য তারা কিছু ডকুমেন্টস আর ইবির ল্যাপটপটা সাথে করে নিয়ে যাবে। ইবি দ্রুত ল্যাপটপটা কেড়ে নিয়ে বলে এটাতে তার পার্সোনাল ফটো আছে, সে কিছুতেই এটা দেবে না। তখন ভামাকৃষ্ণন বলে তারা সাথে করে পুলিশ এনেছে, পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে। ইবি যদি ল্যাপটপটা স্বইচ্ছায় না দেয় তাহলে তারা পুলিশ দিয়ে এটা আদায় করে নেবে। পাশে থেকে কৃষ্ণমূর্তিও ইবিকে অনুরোধ করে সে যেন ল্যাপটপটা দিয়ে দেয়, না হলে সবাই বিপদে পড়ে যাবে। বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ইবি ভামাকৃষ্ণনকে ল্যাপটপটা দিয়ে দেয়। বাড়িতে ফিরতেই ইবিকে তার মা জিজ্ঞেস করে ওরা নাকি তোর ল্যাপটপটা নিয়ে গেছে, কি আছে ওই ল্যাপটপে? ইবি তো কোনো উত্তরই দিতে পারে না। তার উপর আবার কথাটা সিঁড়ির উপর থেকে ইবির বউ শুনে ফেলে। বউয়ের রিয়াকশন দেখে ইবির তখনই হুঁশ উড়ে যায়। রুমে যাবার পরে ইবির স্ত্রী প্রচণ্ড ঝামেলা আর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সে ইবিকে আলটিমেটাম দিয়ে বলে ল্যাপটপটা ছাড়া যেন সে আর ফেরত না আসে। যদি সে খালি হাতে আসে তাহলে তার স্ত্রী সুইসাইড করবে। ইবি পড়ে যায় মহা বেকায়দায়। সে দ্রুত ল্যাপটপ উদ্ধার করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ভামাকৃষ্ণন ইবির ল্যাপটপটা নিজের সাথেই রেখেছিল। সে গাড়িতে করে ফেরার সময়ে একটা ফটোকপির দোকানের সামনে থেকে তার ভাতিজা নাভিনকে তুলে নেয়। ভামাকৃষ্ণনের ভাতিজা একজন স্ক্রিপ্ট রাইটার এবং ফিল্ম ডিরেক্টর। সে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখেছে। এখন সেই সিনেমায় অভিনয়ের জন্য সে সুপারস্টার সুন্দরনাথকে ম্যানেজ করার চেষ্টা করছে। তো সুন্দরনাথের নামে ইনকাম ট্যাক্সের একটা মামলা চলছে, এই জন্য নাভিন ভামাকৃষ্ণনের হেল্প চাইছে। ভামাকৃষ্ণন যদি সুন্দরনাথকে এই কেসে হেল্প করে তাহলে নাভিনের সিনেমায় সুন্দরনাথ কাজ করতে রাজি হবে। তো গাড়িতে ওঠার পরে নাভিন তার ল্যাপটপটাও গাড়ির পেছনে রাখে। ঠিক একই জায়গাতে ইবির ল্যাপটপটাও রাখা ছিল, আর কাকতালীয়ভাবে দুটো ল্যাপটপের কালার এবং মডেলও একই ছিল। এই জন্য ল্যাপটপ দুইটা অদল বদল হয়ে যায়। যাবার পথে নিজের অ্যাপার্টমেন্টে নেমে ভামাকৃষ্ণন না জেনেই নাভিনের ল্যাপটপটাকে ইবির ল্যাপটপ ভেবে নিজের বাড়িতে রাখে এবং ইবির ল্যাপটপটা নিয়ে নাভিনের সাথে সুন্দরনাথের অ্যাপার্টমেন্টে চলে যায়। তো সুন্দরনাথের অ্যাপার্টমেন্টে গিয়ে তারা দেখে সেখানে প্রডিউসারও উপস্থিত আছে। তারা নিজেদের ভেতরে একে অপরকে যতটা পারা যায় তেল মেরে কার্যসিদ্ধির চেষ্টা করছিল। এদিকে ইবি তখন হন্য হয়ে ভামাকৃষ্ণনকে খুঁজে বেড়াচ্ছিল। সে কোনোভাবে ভামাকৃষ্ণনের পার্সোনাল নম্বর ম্যানেজ করে তাকে বারবার ফোন দিতে থাকে, কিন্তু ভামাকৃষ্ণন আবার তখন সুন্দরনাথের সাথে সেলফি তুলতে ব্যস্ত ছিল।
তাই সেও বারবার ইবির ফোনটা কেটে দিতে থাকে। এরপরে তারা চারজনে ড্রিঙ্ক নিয়ে বসে স্ক্রিপ্টের ব্যাপারে আলোচনা শুরু করে। অন্যদিকে কোর্টে একটা ডিভোর্স কেসের শুনানি চলছিল। রঞ্জিত নামের এক লোক তার স্ত্রী রাশ্মিতাকে ডিভোর্স দিতে চাইছে, কিন্তু রাশ্মিতা ডিভোর্সে রাজি না। তো উকিল এই কেসের ব্যাপারে ডেন্টিস্ট জয়দেভানের সাক্ষ্য নিচ্ছিল। জয়দেভান রঞ্জিত আর রাশ্মিতা দুজনেরই খুব ক্লোজ বন্ধু। তবে সে রাশ্মিতার নামে মিথ্যা সাক্ষী দেয়। যেমন রাশ্মিতা একবারে পুরো মদের বোতল খালি করে দেয়। একবার তো মদ খেয়ে মাতাল হয়ে পড়ে গিয়ে রাশ্মিতার দুটো দাঁত ভেঙে যায়। পরে রাশ্মিতা তার কাছে আসে দুটো নকল দাঁত বানিয়ে নেবার জন্য। এরকম আরও কিছু উল্টাপাল্টা কথা বলে, যার মাধ্যমে প্রমাণ হয়ে যায় সংসার করার জন্য রাশ্মিতা একদম উপযুক্ত না। এই জন্য কোর্টও ডিভোর্সের পক্ষে রায় দিয়ে দেয়। রাশ্মিতা এতে খুবই ক্ষেপে যায়। সে জয়দেভানকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তো জয়দেভান চেম্বারে ফিরে গিয়ে আরেকজন পেশেন্টের সাথে ঢলাঢলি করছিল। আসলে জয়দেভানের ক্যারেক্টার মোটেও ভালো ছিল না। সে পেশেন্ট মহিলাকে ম্যানিপুলেট করছিল যাতে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেয় এবং জয়দেভানের সাথে কন্টিনিউ করে। এই সময় চেম্বারে রাশ্মিতা চলে আসে। দরজার বাইরে রাশ্মিতাকে দেখে জয়দেভান দ্রুত পেশেন্টকে পাশের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দেয়। এরপরে রাশ্মিতা চেম্বারে ঢুকে আগেই জয়দেভানকে জোরে একটা লাথি মারে। তারপরে জয়দেভানের উপরে ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি মারধর শুরু করে, কারণ জয়দেভানের মিথ্যা সাক্ষীর জন্যই তার রঞ্জিতের সাথে ডিভোর্স হয়ে গেল। কিন্তু রাশ্মিতা রাগের মাথায় জয়দেভানকে এমনভাবে মেরেছিল যে সে মাথার পেছনে মারাত্মক আঘাত পায় এবং সেখানেই নিথর হয়ে যায়। রক্তের ধারা বয়ে যেতে দেখে রাশ্মিতা প্রচণ্ড ঘাবড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ভেতরে লুকিয়ে থাকা পেশেন্ট আড়াল থেকে এই দৃশ্য দেখে বেকুবের মতো জয়দেভানকে ডাকতে থাকে। দরজা বন্ধ থাকায় সে বাইরেও বের হতে পারছিল না। এদিকে ইবি ভামাকৃষ্ণনের বাড়ির ঠিকানায় চলে আসে, কিন্তু দারোয়ান জানায় ভামাকৃষ্ণন বাড়িতে নেই। সে কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছিল, তবে একটা ল্যাপটপ বাড়িতে রেখে সাথে সাথে আবার বেরিয়ে গেছে। তাই ইবি সেখান থেকে সরে আসে, কিন্তু সে দুশ্চিন্তা মুক্ত হতে পারছিল না। সে সিদ্ধান্ত নেয় ল্যাপটপটা সে চুরি করবে। এই জন্য একটা স্ক্রুড্রাইভার নিয়ে দেয়াল টপকে সে বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। যেহেতু দারোয়ানের কাছে সে ভামাকৃষ্ণনের অ্যাপার্টমেন্টের নম্বর জানতে পেরেছিল, তাই সহজেই তার অ্যাপার্টমেন্টের সামনে চলে যায়। কিন্তু দরজার লক খোলার সময়ে প্রতিবেশী এক মহিলা তাকে দেখে ফেলে। তাই বাধ্য হয়ে ইবি জাতামাতা একটা কৈফিয়ত দিয়ে সেখান থেকে সরে যায়। কাকতালীয়ভাবে এই একই বিল্ডিংয়ে রাশ্মিতাও থাকতো। রাশ্মিতা জয়দেভানকে খুন করেছিল বলে খুব অনুশোচনায় ভুগছিল। সে রঞ্জিতকেও বারবার মেসেজ করছিল, কিন্তু রঞ্জিত কোনো রেসপন্স করছিল না। তাই অনেক ভেবে রাশ্মিতা সিদ্ধান্ত নেয় এবার সে সুইসাইড করবে, আর সুইসাইড নোটে রঞ্জিতের নাম লিখে যাবে যাতে সেও ফেঁসে যায়। তো রাশ্মিতা ফুলের গাছে দেওয়ার জন্য যে কীটনাশক এনেছিল সে বোতলটা ঘরে নিয়ে আসে। এরপরে একটা গ্লাসে মদের সাথে কীটনাশক মেশায়। তবে গ্লাসে চুমুক দেবার আগে সে সুইসাইড নোট লিখতে বসে। কিন্তু এই সময় বাইরে চোর চোর চিৎকার শোনা যায়, অর্থাৎ কেউ ইবিকে ভামাকৃষ্ণনের দরজার লক ভাঙতে দেখে ফেলেছে। হইচই শুনে রাশ্মিতা ব্যাপারটা দেখার জন্য বাইরে বের হয়। ঠিক তখনই ওই ফ্লোর দিয়েই ইবি পালিয়ে আসছিল। রাশ্মিতার অ্যাপার্টমেন্টের দরজা খোলা দেখে ইবি ভেতরে ঢুকে পড়ে যাতে সে কিছুক্ষণ লুকিয়ে থাকতে পারে। তো টেনশন পালানোর ধকলে তার একটু তৃষ্ণা পেয়ে গিয়েছিল। এই জন্য টেবিলের ওপরে রেখে যাওয়া রাশ্মিতার কীটনাশক মেশানো ড্রিঙ্কটা ইবি ঢকঢক করে খেয়ে ফেলে। যদিও স্বাদটা তার ভীষণ বিদঘুটে লাগছিল, তাই সে বোতল থেকে আরও কিছুটা মদ গ্লাসে ঢেলে তার সাথে পানি মেশায়। তবে এই প্যাকটা খাবার আগেই ঘরে রাশ্মিতা ফিরে আসে। এই জন্য ইবি পাশের রুমে একটা খাটের নিচে লুকিয়ে পড়ে। রাশ্মিতা আবারও সুইসাইড নোট লিখতে বসবে, তার আগেই রঞ্জিতের ফোন আসে। রঞ্জিত বিরক্ত হয়ে জিজ্ঞেস করে রাশ্মিতা তার কাছে এইসব কি উদ্ভট মেসেজ পাঠিয়েছে। রাশ্মিতা কিছুক্ষণ রঞ্জিতকে খুব বকাঝকা করে, এরপরে জানায় সে এখন সুইসাইড করবে আর সুইসাইড নোটে রঞ্জিতের নাম লিখে দেবে। এটা শুনে রঞ্জিত একটু নরম হয়ে যায় আর রাশ্মিতাকে বুঝিয়ে বলে তারা না হয় আরেকবার একসাথে কথাবার্তা বলে ব্যাপারটা সেটেল করে নেবে। তাই রাশ্মিতা যেন ঝোঁকের বসে এরকম কিছু না করে। এবার রাশ্মিতাও একটু কনফিডেন্স পেয়ে যায় এবং সে যে জয়দেভানকে খুন করে ফেলেছে সেটাও স্বীকার করে। আর এই অনুশোচনাতে রাশ্মিতা সুইসাইডের জন্য মদের সাথে বিষ মিশিয়েছিল সেটাও ফোনে রঞ্জিতকে জানায়। খাটের নিচ থেকে কথাটা শুনেই ইবির হুঁশ উড়ে যায়। আতঙ্কে এবার সে ছুটে খাটের নিচ থেকে বেরিয়ে আসে এবং রাশ্মিতার মুখ চেপে ধরে। ভয়ে রাশ্মিতা ছটফট করছিল। তাই ইবি জানায় সে কোনো চোর না, সে পুঁজিকুণ্ডল গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি। রাশ্মিতাকে কনভিন্স করার পরে ইবি তার মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। তবুও রাশ্মিতা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ইবি আসলেই এত বড় কোম্পানির এমডি। ইবি তাকে নিজের ভিজিটিং কার্ড, আইডি কার্ড সবকিছু শো করার পরে এবার রাশ্মিতা একটু একটু বিশ্বাস করে।
এরপরে ইবি জানায় রাশমিতার কীটনাশক মেশানো মদের প্যাকটা সে খেয়ে ফেলেছে। এটা শুনে রাশমিতা নিজের কপাল চাপড়াতে শুরু করে। ইবি রাশমিতার কাছে ক্ষমাটমা চেয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল, কিন্তু দরজার কাছে গিয়ে জানতে পারে বাইরে তাকে খুব তোড়জোড়ের সাথে খোঁজা হচ্ছে। কয়েকজন লোক সিসি ক্যামেরা ফুটেজে তাকে ডিটেক্ট করার জন্য যাচ্ছে। এই অবস্থায় সে আর বাইরে বের হবার সাহস পায় না। ইবি রাশমিতার কাছে হেল্প চায়। রাশমিতা এই ব্যাপারে কথা বলার জন্য রঞ্জিতকে ফোন দেবার চেষ্টা করে, কিন্তু একটু আগে ইবি আচমকা এসে মুখ চেপে ধরার সময় রাশমিতার হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল, ফলে সেটা আর চালু হচ্ছে না। এই জন্য রাশমিতা রঞ্জিতকে ফোন দেবার জন্য ইবির মোবাইলটা চায়, কিন্তু ইবিও নিজের মোবাইলটা গাড়িতে ফেলে এসেছিল। রাশমিতা এবার খুব বিরক্ত হয়ে যায়। তখন ইবি তাকে রিকোয়েস্ট করে বলে তার মাত্র 3 মাস আগে বিয়ে হয়েছে, তার স্ত্রী প্রেগনেন্ট। এই সময় যদি তার নামে উল্টাপাল্টা চুরির অভিযোগ আসে তাহলে তার স্ত্রী হয়তো সুইসাইড করে ফেলবে। এমনকি নিজেকে অসহায় দেখানোর জন্য ইভি ওভার অ্যাক্টিংও শুরু করে দেয়। তার উপর আবার বমিটমি করে ঘরবাড়ি একাকার করে ফেলেছিল। তাকে এভাবে দেখে রাশমিতারও মায়া হয়। ইভি বলে তাকে জাস্ট হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিলেই হবে, বাকিটা সে সামলে নেবে। তো রাশমিতাও এবার ইবিকে সাহায্য করতে রাজি হয়। প্রথমে রাশমিতা বিষক্রিয়া কাটানোর জন্য একটা ঘরোয়া সলিউশন বানিয়ে ইবিকে খাওয়ায়। এরপরে তাকে একটা অন্য কালারের টি শার্ট পরতে দেয়। তারপরে রাশমিতা বাইরে বেরিয়ে হাবভাব বুঝে নেয় এবং সুযোগ বুঝে ইবিকে নিয়ে লিফটে চড়ে। ইবিকে নিয়ে দ্রুত পার্কিং লটে এসে রাশমিতা তাকে গাড়ির ডিকির ভেতরে ঢুকিয়ে দেয়। ততক্ষণে সোসাইটির লোকেরা সিসি ক্যামেরা রাশমিতার সাথে ইবিকে দেখে ফেলে। যদিও তাদের সন্দেহ করা চোরের গায়ে অন্য ড্রেস ছিল, আবার এখন ইবির মুখে মাস্ক পরা আছে, তাই তারা শিওরও হতে পারছিল না এটাই সেই চোর কিনা। তবু ইনকোয়ারি করতে তারা বাইরে বেরিয়ে আসে। তবে রাশমিতা ততক্ষণে ইবিকে গাড়ির ডিকির ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, তাই ওরা এসে আর ইবিকে খুঁজে পায় না। এরপরে রাশমিতা কিছু দূর গিয়ে ইবিকে ডিকি থেকে বের করে সামনের সিটে বসায়। ইবি এবার রাশমিতার গাড়ির ভেতরেও বমি করে দেয়। রাশমিতা বেশ বিরক্ত হয়, তবে তার কী বা করার আছে। যাই হোক, একটু পরে রাস্তায় পুলিশের চেকপোস্টে তাদের আটকানো হয়। রাশমিতা পুলিশকে মিথ্যে করে বলে এটা তার স্বামী একটা পার্টিতে ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে গেছে, এই জন্য সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তো পুলিশও খুব বেশি সন্দেহ না করে তাদের যেতে দেয়। তবে ছেড়ে দেবার আগে বলে আপনাদের দেখে তো বড়লোক মনে হচ্ছে, আপনার স্বামীকে একটু দামি মদ খাওয়াতে পারেন না? সস্তার মদ থেকে কেমন যেন কীটনাশকের স্মেল আসছে। রাশমিতা আর কিছু না বলে দ্রুত গাড়ি স্টার্ট করে সেখান থেকে কেটে পড়ে। এদিকে স্ক্রিপ্ট নিয়ে আলোচনার সময়ে অতিরিক্ত মদকে ভামাকৃষ্ণন, সুন্দরনাথ, নাভিন আর প্রডিউসার চারজনেই ফুল মাতাল হয়ে যায়। স্ক্রিপ্টের কাহিনী রেখে সুন্দরনাথ এবার নিজের কাহিনী বলতে শুরু করে। তার স্ত্রী তাকে একদমই কাছে ঘেঁষতে দেয় না। কোনো এক ডেন্টিস্টের কাছে যাওয়া শুরুর পর থেকেই সে এরকম হয়ে গেছে। আজকেও তার স্ত্রী ডেন্টিস্টের কাছে গিয়েছে, কিন্তু এত রাত হয়ে গেছে অথচ এখনও সে ফেরেনি। তার ধারণা ডেন্টিস্টের সাথে তার বউয়ের চক্কর চলছে। এসব বলে সুন্দরনাথ কাঁদতে শুরু করে। এসব ড্রামা দেখে ভামাকৃষ্ণন বলে ফিল্মে তো তুমি 10 জন লোককে একাই মেরে কাইট করে দাও, আর এখন ঘরে বসে বউয়ের শোকে কাঁদছ? সুন্দরনাথ জিজ্ঞেস করে তার এখন কি করা উচিত। ভামাকৃষ্ণন বলে তোমার জায়গায় আমি থাকলে এতক্ষণে ওই ডেন্টিস্টকে মেরে ভর্তা করে দিতাম। এটা শুনে মাতাল সুন্দরনাথ জেদ ধরে সে এখনই গিয়ে ডেন্টিস্টকে মেরে আসবে। এটা শুনে ভামাকৃষ্ণন আর প্রডিউসারও বলে তারাও সুন্দরনাথের সাথে যাবে। তারা সবাই মিলে ডেন্টিস্টকে পেটাবে। যেহেতু তারা মাতাল ছিল, হুশ জ্ঞান সবই তারা হারিয়ে ফেলেছে, তাই জোকের মাথায় তারা সবাই ডেন্টিস্টের চেম্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাশমিতা ইবিকে নিয়ে হাসপাতালে চলে আসে। সে দারোয়ান আর নার্সকে জানায় ইবি ভুল করে বিষ খেয়ে ফেলেছে, তো তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়। একটু পরে ডাক্তার বের হয়ে বলে ইবির এখনও জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরলে তাকে কেবিনে শিফট করা হবে। এরপরে ডাক্তার রাশমিতাকে জিজ্ঞেস করে ইবি বিষ কেন খেলো। রাশমিতা বলে সে কিছুই জানে না, সে এখন চলে যাবে। এটা শুনে ডাক্তার আর নার্স দুজনেই হকচকিয়ে যায়। ডাক্তার জিজ্ঞেস করে চলে যাবেন মানে? আপনার হাজব্যান্ডকে এভাবে ফেলে আপনি কিভাবে যাবেন? রাশমিতা বলে ইবি তার হাজব্যান্ড না, সে তার বন্ধু। ইবি তার কাছে এসে বলেছিল সে ভুল করে কীটনাশক খেয়ে ফেলেছে, এই জন্য সে ইবিকে হাসপাতালে নিয়ে এসেছিল। তার দায়িত্ব এই পর্যন্তই শেষ, তাই এখন সে বাড়ি চলে যাবে। কিন্তু ডাক্তার তাকে যেতে না দিয়ে বলে এটা পুলিশ কেস, তাদের পুলিশকে ইনফর্ম করতে হবে। তাছাড়া ইবির যদি কিছু হয়ে যায় তখন কে দায়ভার নেবে? এই জন্য তারা পুলিশ আসা পর্যন্ত রাশমিতাকে এখানেই থাকতে বলে। রাশমিতা নিরুপায় হয়ে দারোয়ানের কাছ থেকে মোবাইল নিয়ে রঞ্জিতকে ফোন করে এবং সবকিছু জানায়। সে রঞ্জিতকে দ্রুত হাসপাতালে চলে আসতে বলে। এদিকে পুলিশের কাছেও রিপোর্ট পৌঁছে গিয়েছিল। পুলিশও একটু দ্বিধার মধ্যে পড়ে যায়, কারণ ততক্ষণে ইবির জ্ঞান ফিরে এসেছিল। তার স্বীকারোক্তি আর রাশমিতার স্বীকারোক্তি মিলছিল না। আবার রাশমিতার অ্যাপার্টমেন্ট থেকে চুরির অভিযোগ জানিয়ে যার ফটো পুলিশের কাছে পাঠানো হয়েছিল
তার সাথেই ইবির চেহারার মিল ছিল, তাই পুলিশকে তখনই ইনভেস্টিগেশনের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালের সামনে গাড়ি থেকে নামতেই পুলিশ দেখে দুটো ছেলে বাইকে ওভার স্পিডে হাসপাতালের পার্কিংয়ে ঢুকলো। একটু পরে ছেলে দুটো হাসপাতালে ঢুকতে গেলে সিআই তাকে আটকায় এবং জিজ্ঞেস করে তাদের হেলমেট কোথায়, তারা ওভার স্পিডে গাড়ি কেন চালালো। ছেলে দুটো জানায় তাদের বন্ধু বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে। নিউজটা শোনা মাত্রই তারা দ্রুত চলে এসেছে, তাই তাড়াহুড়োতে তারা হেলমেট নিতে ভুলে গেছে। সিআই জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্টের সময় তাদের বন্ধুর মাথায় হেলমেট ছিল কিনা। ছেলে দুটো বলে মাথায় হেলমেট ছিল না বলেই তো সে বেশি আঘাত পেয়েছে। এটা শুনে সিআই বলে হারামজাদা, তোরা জানিস হেলমেট না পরলে ইনজুরি হবার আশঙ্কা থাকে, তবুও পরিসনি, তার উপরে আবার ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিলি, তাই তোদের 500 টাকা জরিমানা করা হলো। সিআই কনস্টেবলকে জরিমানা আদায়ের নির্দেশ দেয়। কিছুটা এগিয়ে যাবার পরে কনস্টেবল জানায় এদের কাছে শুধুমাত্র 500 টাকাই আছে, এই টাকাটা তারা রাতে পরোটা আর মাংস খাবার জন্য রেখেছে। সিআই ওদের জিজ্ঞেস করে ওদের বাড়িতে কি খাবার রান্না হয় না যে ওদের বাইরে খাওয়া লাগছে। ওরা বলে বাড়িতে রোজ রোজ ভাত রান্না হয়, ভাতে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে, এক প্লেট ভাতে 45 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, আর একটা পরোটাতে থাকে মাত্র 15 গ্রাম কার্বোহাইড্রেট। বেশি কার্বোহাইড্রেট খেলে স্বাস্থ্য মোটা হয়ে যায়, এই জন্য তারা ভাত না খেয়ে পরোটা খায়। সব শুনে সিআই জিজ্ঞেস করে তারা এক একজনে কয়টা করে পরোটা খায়। তারা জানায় একজন 4টা পরোটা খায়, অন্যজন 5টা পরোটা খায়। সিআই বলে তোরা তো বহুত পড়াশোনা জানিস, তাহলে একটা পরোটাতে যদি 15 গ্রাম কার্বোহাইড্রেট থাকে তাহলে 5টা পরোটাতে কত গ্রাম কার্বোহাইড্রেট থাকে, তোরা বরং আজকে বাড়ি গিয়ে ভাতই খা। এই বলে সিআই ওদের কাছ থেকে টাকাটা কনস্টেবলকে নিয়ে নিতে বলে, আর এরপরে টাকাটা হাসপাতালে দারোয়ানকে দিয়ে সিআই এবং তার সঙ্গী 2জন কনস্টেবলের জন্য পরোটা আর মাংস আনতে পাঠিয়ে দেয়। যাই হোক, পুলিশ এবার রাশ্মিতার সাথে দেখা করে। রাশ্মিতা এবার আরও সমস্যায় পড়ে যায়, কারণ রাস্তায় যে পুলিশেরা চেকপোস্টে ছিল তারাই এখানে ইনকোয়ারি করতে এসেছে। রাশ্মিতাকে দেখেই সিআই বলে ঠিক বুঝেছিলাম এদের মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সিআই রাশ্মিতাকে জিজ্ঞেস করে সে রাস্তায় বলেছিল ইবি তার হাজব্যান্ড, তাহলে হাসপাতালে এসে কেন স্টেটমেন্ট দিল যে ইবি তার বন্ধু। রাশ্মিতা আমতা আমতা করে বলে সে আসলে বলতে চেয়েছিল ইবি তার হাজব্যান্ডের ফ্রেন্ড, কিন্তু টেনশনে পুরোটা সে বলতে পারেনি। এরকম অদ্ভুত এক্সকিউজ পুলিশের বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া ইবির জ্ঞান ফেরার পরে ডাক্তারের কাছে স্টেটমেন্ট দিয়েছিল রাশ্মিতার ঘরে কিছু একটার সাথে বিষ মেশানো ছিল, তাই সিআই রাশ্মিতাকে বলে ইবিকে বিষ খাওয়ানোর জন্য তার বিরুদ্ধে মার্ডার কেসের চার্জ আনা হবে। এটা শুনে রাশ্মিতা খুব ঘাবড়ে যায়। সে এবার নিজের স্টেটমেন্ট চেঞ্জ করে বলে সে ইবিকে চেনেই না। ইবি তার অ্যাপার্টমেন্টে এসে কান্নাকাটি করে বলেছিল সে বিষ খেয়ে ফেলেছে, তাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই জন্যই রাশ্মিতা তাকে হাসপাতালে নিয়ে এসেছে। সিআই তার কথাটা ধরে এবার বলে প্রথমে বললেন হাজব্যান্ড, এরপরে বললেন ফ্রেন্ড, আর এখন বলছেন আপনি ওকে চেনেনই না, আর কতবার নিজের স্টেটমেন্ট বদল করবেন। রাশ্মিতা বলে সে এবার যেটা বলছে সেটাই সত্যি। এ সময় পুলিশ তাকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে তাদের কাছে রিপোর্ট আছে রাশ্মিতার বিল্ডিংয়ে চোর ঢুকেছিল। ফুটেজের চোরটাই ইবি কিনা সেটা রাশ্মিতাকে জিজ্ঞেস করে। রাশ্মিতা জানায় ফুটেজ ঘোলা, তাই সে স্পষ্টভাবে ফেস চিনতে পারছে না। তো এবার পুলিশ জিজ্ঞেস করে তার বাড়িতে একজন অপরিচিত মানুষ ঢুকলো, অথচ সে চিৎকার করলো না, কাউকে ডাকলো না, এমনকি পুলিশকেও ইনফর্ম করলো না কেন। রাশ্মিতা বলে সে পুলিশকে ইনফর্ম করতে চেয়েছিল, কিন্তু তখন ইবি তাকে থ্রেট দিয়ে বলে সে বিষ খেয়ে এসেছে, যদি রাশ্মিতা পুলিশকে ফোন করে তাহলে সে এখানেই মরে যাবে আর সব দোষ রাশ্মিতার ওপরে চলে আসবে। সব শুনে সিআই ইবির নামে চুরির চার্জ দেবার নির্দেশ দেয় আর রাশ্মিতার পুরো স্টেটমেন্ট লিখে নিতে বলে। এরই মধ্যে কেবিনে ইবিকে আনা হয়। সিআই ডাক্তারকে বিষের ব্যাপারে জিজ্ঞেস করলে ডাক্তার জানায় এটা একদম নর্মাল কীটনাশক, শাকসবজিকে ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই কীটনাশক ইউজ করা হয়। এটা খেলে সাধারণত বুক জ্বালাপোড়া করে, এরপরে ঠিক হয়ে যায়। ডাক্তারের বক্তব্য শোনার পরে সিআই বলে ইবির নামে চুরির কেস রয়েছে, তাই তাকে তারা থানায় নিয়ে যেতে চায়। ডাক্তার বলে ইবিকে যদিও অবজারভেশনে রাখা উচিত, তবে জরুরি মনে হলে পুলিশ তাকে থানায় নিয়ে যেতে পারবে, তবে আগামী 2 দিন যেন তাকে শক্ত খাবার দেওয়া না হয়। তো যাই হোক, সিআই এবার ইবির সাথে কথা বলতে যায় এবং তাকে চোর হিসেবে ট্রিট করে। এতে ইবি খেপে যায় আর বলে সে চোর না, সে একটা কোম্পানির এমডি। সিআই এই সময় দারোয়ানে নিয়ে আসা পরোটা আর মাংস খাচ্ছিল। ইবির কথা শুনে তার গলায় খাবার আটকে যায় আর তাচ্ছিল্য করে বলে ধরা পড়ার পরে সব চোরই সাধু সাজার চেষ্টা করে। ইবি প্রমাণ দেবার জন্য তার হাতের লাক্সারি ঘড়ি, গলার দামি চেইন আর পায়ের স্যান্ডেল দেখিয়ে বলে আমি অনেক বড় লোক, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। এরই মধ্যে সেখানে রঞ্জিত চলে আসে।
যদিও পুলিশ রঞ্জিতকে তেমন পাত্তা দেয় না, তবে পুলিশ আর ইবির মধ্যে তর্কাতর্কি তখনও চলছিল। এই সময় পুলিশের কাছে অ্যাপার্টমেন্টের আরেকটা ফুটেজ চলে আসে। সেখানে ইবিকে স্পষ্টভাবে দেয়াল টপকে ভেতরে ঢুকতে দেখা যাচ্ছিল। এবার রাশ্মিতাও ইবিকে চোর বলে স্বীকারোক্তি দিচ্ছিল। রাশ্মিতাকে মিথ্যা বলতে দেখে ইবি খুবই আশাহত হয়, তবে সে এই পরিস্থিতি থেকে বের হবার একটা ট্রিক্সও সাজিয়ে ফেলে। ইবি পুলিশকে জানায় সে এই জন্যই ওই বিল্ডিংয়ে ঢুকেছিল, কারণ রাশ্মিতা তাকে ডেকেছিল। ডিভোর্সের কারণে রাশ্মিতার মন ভালো ছিল না, তাই সে রাশ্মিতাকে মানসিক সাপোর্ট দিতে গিয়েছিল। রাশ্মিতা পড়ে যায় বেকায়দায়। সে নিজেকে যথাসম্ভব ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু ইবি কনফিডেন্সের সাথে রাশ্মিতার ব্যাপারে বিভিন্ন তথ্য দিতে থাকে, যেমন রাশ্মিতা আর রঞ্জিত প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের আগে রাশ্মিতা 1 লাখ টাকা বেতনে চাকরি করত। রঞ্জিতের ফ্যামিলি না মানার কারণে সে চাকরিটা ছেড়ে দেয়। পরবর্তীতে নানান ঝামেলার কারণে রঞ্জিত ডিভোর্স কেস ফাইল করে। এখন রাশ্মিতাকে মাত্র 30,000 টাকার বেতনে চাকরি করতে হচ্ছে। ইবি রাশ্মিতার ব্যাপারে এত কিছু জানে দেখে পুলিশ অবাক হয়ে যায়। রাশ্মিতা বলে সে বাড়িতে থাকাকালীন যখন ফোনে রঞ্জিতের সাথে কথাগুলো বলছিল, তখন খাটের নিচে লুকিয়ে ইবি এই কথাগুলো শুনে ফেলেছে। এখন সেগুলি সে পুলিশের সামনে বলছে, কিন্তু একজন বাইরের অপরিচিত মানুষ কারো খাটের নিচে লুকিয়ে থাকবেই বা কেন? এবার বাধ্য হয়ে রাশ্মিতা সত্য কথাটা বলে। সে সুইসাইড করার জন্য গ্লাসে কীটনাশক মিশিয়েছিল। এই সময় বাইরে চোর চোর চিৎকার শুনে সে দেখার জন্য বাইরে বের হয়। এই সুযোগে ইবি তার ঘরের ভেতরে ঢুকে পড়ে আর গ্লাসে রাখা বিষ মেশানো ড্রিঙ্কটা খেয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। সিআই এবার বেশ বিরক্ত হয়, কারণ রাশ্মিতা একবার এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছিল। তবে রঞ্জিতও এবার রাশ্মিতার কথাকে সমর্থন দিয়ে বলে সে সত্যিই সুইসাইড করতে চাইছিল। এটা শুনে পুলিশ দিগ্ভ্রান্তে পড়ে যায়। এ সময় ইবি বলে ওঠে সে কোনো চোর টোর না, রাশ্মিতা তাকে ফ্ল্যাটে ডেকেছিল, এই জন্যই সে ওই বিল্ডিংয়ে গিয়েছিল। কিন্তু সে রাশ্মিতার ফ্ল্যাট চিনতে না পারায় ভুল ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেছিল। এই জন্যই মানুষ তাকে চোর ভেবে তাড়া করছিল। ইবির এবারের স্বীকারোক্তিটা পুলিশের কাছে বেশ বিশ্বাসযোগ্য লাগছিল। তো ইবি নিজের স্বীকারোক্তিকে আরেকটু স্ট্রং করার জন্য বলে তার গায়ের যে টি শার্ট সেটা রঞ্জিতের, রাশ্মিতাই তাকে এটা পরার জন্য দিয়েছে। সিআই রঞ্জিতকে জিজ্ঞেস করে টি শার্টটা তার কিনা। রঞ্জিত স্বীকার করে এটা তারই টি শার্ট। এবার পুলিশের সন্দেহ ইবির ওপর থেকে সরে যেতে থাকে। ইবি এটা বুঝতে পেরে পুলিশকে কনভিন্স করার জন্য বলে আমাকে চুরির কেসে না ফাঁসিয়ে আমার ওপরে আত্মহত্যা করার চার্জ আনেন। যদিও আমি জানি না গ্লাসে বিষ কিভাবে এলো, তবুও রাশ্মিতার কথা ভেবে আত্মহত্যার অভিযোগ আমি মাথা পেতে নেব। তাই আমার নামে সুইসাইড করার অভিযোগ দিয়ে সব ঝামেলা এখানেই শেষ করে দেন। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, ইবি রাশ্মিতার ফ্ল্যাটে গিয়ে কেন সুইসাইড করবে? চার্জশিটে এমনটা লিখলে আদালত কোনোভাবেই সেটা মানবে না। সো এখানে রাশ্মিতা পুরোপুরি ফেসে যাচ্ছিল, তাই সে আবার পাল্টা ট্রিক্স খাটায়। রাশ্মিতা এবার সব স্বীকার করে নেওয়ার ভান ধরে বলে ইবি যা বলছে সব সত্যি। ডিভোর্স কেসে শুরু থেকেই তার মন খারাপ থাকতো। এই সময় তার ইবির সাথে দেখা হয়। ইবি তাকে মেন্টাল সাপোর্ট দিতে শুরু করে। এভাবে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য ইবি মাঝে মধ্যেই তার ফ্ল্যাটে আসতো। তো আজকে রঞ্জিতের ফ্রেন্ড ডাক্তার জয়দেভান তার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিল, যার জন্য রাশ্মিতা অনেক অপমানিত হয়েছে। তাই রাশ্মিতা জয়দেভানকে সাহায্য করার জন্য ইবিকে নিয়ে তার চেম্বারে গিয়েছিল। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ইবি জয়দেভানকে খুন করে ফেলে। এইটুকু শুনে পুলিশ বসা থেকে এক মুহূর্তে উঠে পড়ে, আর ইবি তো লাফ দিয়ে বেড থেকেই নেমে যায়। সে বারবার বলতে থাকে রাশ্মিতা মিথ্যা বলছে, কিন্তু নিজের কথাকে আরও স্ট্রং করতে রাশ্মিতা বলে ফ্ল্যাটে ফিরে এসে এই ব্যাপারটা নিয়ে তার ইবির সাথে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সে নিজেকে শেষ করে দিতে চায়, এই জন্য সে গ্লাসে বিষ মিশিয়েছিল। আসলে সে নিজেই বিষটা খেতে চেয়েছিল। রাশ্মিতা এত কনফিডেন্সের সাথে গল্প সাজিয়েছে যে এবার ইবি পুরোপুরি ফেসে যায়। সে সিয়ার পা চেপে ধরে কাঁদতে শুরু করে আর বলে সে এতক্ষণ মিথ্যা বলেছে। রাশ্মিতার প্রথম স্বীকারোক্তি সত্যি, সে অন্য উদ্দেশ্য নিয়ে ফ্ল্যাটে গিয়েছিল। কিন্তু পুলিশের এবার আর ইবির কথা বিশ্বাস করার কোনো অপশন নাই। সিআই ইবিকে মারবে এমন ভাব। এ সময় ইবি বলে সে পুঁজিকুণ্ডল কোম্পানির মালিক মিস্টার জাকারিয়ার ছেলে, আর সেই এখন কোম্পানির এমডি। পেছন থেকে একজন কনস্টেবল বলে জাকারিয়া ফ্যামিলির এই শহরে অনেক সুনাম আছে, তারা অনেক সম্ভ্রান্ত। এটা শুনে সিআই একটু নরম হয় এবং ইবিকে জিজ্ঞেস করে সে ওই বিল্ডিংয়ে কেন গিয়েছিল। ইবি তাকে পার্সোনালি এটা জানাতে চাইলে সিআই তাকে নিয়ে পাশের রুমে যায়। তখন ইবি তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে সে তার ল্যাপটপটা উদ্ধার করতেই ওখানে গিয়েছিল। ইবি সিআইকে রিকোয়েস্ট করে তাকে যেন এই ঝামেলা থেকে উদ্ধার করে। সিআই সাহায্য করার বিনিময়ে 10 লাখ টাকা ঘুষ চায়। ইবি সঙ্গে সঙ্গে টাকাটা দিতে রাজি হয়ে যায়। এতে অবশ্য সিআই মনে মনে একটু আপসেট হয়ে ভাবে ধুর,
ঘুষের টাকা আরও বেশি চাওয়া উচিত ছিল। তো সিআই এবার নিজের স্ত্রীকে ফোনে জানায় ছেলেকে 10-15 লাখ টাকা বাজেটের একটা গাড়ি চয়েস করে রাখতে বলো। এরপর সে ব্যাপারটা সেটেল করার জন্য ইবিকে নিয়ে রুম থেকে বের হয়। সিআই রাশমিতাকে বলে তারা রাশমিতার আগের স্বীকারোক্তিটাই চার্জশিটে লিখবে, অর্থাৎ তারা কেউ কাউকে চেনে না। কিন্তু রাশমিতা এবার বেঁকে বসে এবং বলে এটা সত্যি যে ইবি জয়দেভানকে খুন করেছে, আর সে খুনের সময় তার সাথেই ছিল। পাশ থেকে রঞ্জিত রাশমিতাকে আটকানোর চেষ্টা করছিল। সে বুঝতে পারছিল এই স্বীকারোক্তির জন্য রাশমিতা ফেঁসে যাবে, কিন্তু রাশমিতা এক কথায় আটকে ছিল। এমনকি সে মিডিয়ার কাছে যাওয়ারও হুমকি দিচ্ছিল। তাই সিআই বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় তারা জয়দেভানের চেম্বারে গিয়ে তল্লাশি করবে। যাই হোক, পুলিশ জয়দেভানের চেম্বারে যাবার আগেই সেখানে মাতাল ভামাকৃষ্ণান, সুন্দরনাথ আর প্রডিউসার পৌঁছে যায়। আসলে সুন্দরনাথ যে ডেন্টিস্টের কথা বলেছিল, মানে যার সাথে তার বইয়ের চক্কর চলছে, সে আসলে জয়দেভানই ছিল। আর রাশমিতা যে সময় ক্লিনিকে এসেছিল তখন যে মেয়েটার সাথে জয়দেভান চেম্বারে ছিল ওটা সুন্দরনাথের বউ। রাশমিতা চলে আসা জয়দেভান মেয়েটাকে পাশের একটা রুমে ঢুকিয়ে তালা মেরে রেখেছিল, তাই মেয়েটা এখনো ওখানেই আটকে আছে। তো বদ্ধ ঘরের জানালা দিয়ে সুন্দরনাথকে চেম্বারে ঢুকতে দেখে মেয়েটা একেবারে হকচকিয়ে যায় আর নিঃশব্দে লুকিয়ে পড়ে। আর ওরা ভেতরে ঢুকে দেখে জয়দেভান পড়ে আছে। তারা ভেবেছিল কেউ জয়দেভানকে মেরে অজ্ঞান করে ফেলে গেছে। সুন্দরনাথ এটা দেখে খুবই আনন্দিত হয়, কিন্তু ভামাকৃষ্ণান বলে তার হয়ে অন্য কেউ প্রতিশোধ নিয়েছে। এটা দেখে আনন্দিত হবার কিচ্ছু নাই। তাদের মাতাল মাইন্ডে একটা প্ল্যান চলে আসে। তারা জয়দেভানকে কোনো পাবলিক প্লেসে ফেলে আসার চিন্তা করে। এতে সকল পত্রিকার সাংবাদিক থেকে শুরু করে সবাই জয়দেভানের ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে আর নানা রকমের গল্প ফাঁদবে। তার এই বিকৃত অবস্থা দেখে তারা আরও আনন্দ পাবে। আসলে তারা তখনও বুঝতে পারেনি জয়দেভান মারা গেছে। এমনকি তারা জয়দেভানের মুখের ভেতরে কাপড়ও গুঁজে দেয় যাতে সে চিৎকার করতে না পারে। তো তারা জয়দেভানকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরে শর্টকাট রাস্তা ধরে রঞ্জিত চেম্বারে চলে আসে, কিন্তু সে শুধু মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখে। তাই রাশমিতা যাতে ফেসে না যায় এই জন্য সে রক্ত মুছে ফেলে। এই সময় পাশের রুম থেকে মেয়েটা রঞ্জিতকে ডাক দেয় এবং ঘরের দরজাটা খুলে দিতে বলে। রঞ্জিত জিজ্ঞেস করে সে এখানে কতক্ষণ ধরে আটকে আছে। মেয়েটা জানায় ডিভোর্সের কেসের জের ধরে একজন মহিলা এসে জয়দেভানকে হত্যার চেষ্টা করছিল, তখন থেকে সে এখানে আটকে আছে। খুনের একজন প্রত্যক্ষদর্শী আছে দেখে রঞ্জিত আরও ঘাবড়ে যায়। সে মেয়েটাকে মুক্ত করে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশের সাইরেন শোনা যায়। তাই সে দ্রুত বাইরে গাড়ির কাছে এসে দাঁড়ায়। সিআই বাকি সবাইকে নিয়ে পৌঁছানোর পরে সবাই একসাথে চেম্বারে ঢোকে, কিন্তু ভেতরে কোনো লাশ ছিল না। রাশমিতা বারবার জায়গা দেখিয়ে বলছিল লাশটা এখানেই ছিল, কিন্তু প্রমাণ না থাকায় কেউই তার কথা বিশ্বাস করে না। আর সিআই যেহেতু ইবির সাথে ডিল করে রেখেছিল তাই সেও দ্রুত কেসটা ডিসমিস করে দেয়। অন্যদিকে জয়দেভানকে ফেলার জন্য তারা একটা ব্রিজের ওপর এসে থামে। এই সময় সুন্দরনাথের কাছে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় এই বছরের সেরা অভিনেতার অ্যাওয়ার্ড সে পাচ্ছে। ছেলেটার কথা সুন্দরনাথের বিশ্বাস হয় না, তাই সে শিওর হবার জন্য আরেকজনকে ফোন দেয়। আর প্রডিউসার এই সময়ে গাড়ির ডিকি থেকে জয়দেভানকে বের করতে যাচ্ছিল। তখন সে বুঝতে পারে জয়দেভান মরে গেছে। সে চিৎকার করে ভামাকৃষ্ণান এবং সুন্দরনাথকে ডেকে দেখায়। সুন্দরনাথের অ্যাওয়ার্ড পাওয়ার আনন্দ এক মুহূর্তেই ফিকে হয়ে যায়। সেই সাথে সে ভয়ে জড়ো হয়ে যায়। একবার যদি সে মার্ডারের কেসে অভিযুক্ত হয়ে যায় তাহলেই তার ফিল্মি ক্যারিয়ার শেষ। এরই মধ্যে আবার তারা একটা পুলিশের জিপ আসতে দেখে। ঝামেলা এড়াতে ভামাকৃষ্ণান তখনই সামনের দিকে হাঁটা ধরে। পুলিশের এই জিপেই সিআই, ইবি এবং বাকিরা ছিল। এত রাতে ভামাকৃষ্ণানকে হেঁটে যেতে দেখে ইবি খুবই অবাক হয়ে যায়। সে সিআইকে এই ব্যাপারে বলবে, কিন্তু তার আগেই তাদের সুন্দরনাথের ওপরে নজর পড়ে। তিনজন পুলিশই সুন্দরনাথের ফ্যান ছিল, তাই গাড়ি থামিয়ে সিআই তার সাথে দেখা করতে নামে। এদিকে প্রডিউসার আর সুন্দরনাথ তখন টেনশনে কাহিল, তবুও তারা স্বাভাবিক থাকার চেষ্টা করে। সিআই বুঝতে পারে তারা দুজনেই মাতাল হয়ে আছে, তাই সে তাদের সাথে গাড়ি ড্রাইভের জন্য একজন কনস্টেবলকে দিতে চায়, কিন্তু সুন্দরনাথ এতে রাজি হয় না। তাই তারা সুন্দরনাথকে কনভিন্স করে তারা গাড়িটা আপাতত থানায় নিয়ে যাবে। সুন্দরনাথের নেশা কেটে গেলে সে গাড়িটা আবার ফিরিয়ে নিয়ে আসবে। মাতাল অবস্থায় তাদের গাড়ি চালাতে দেওয়া যাবে না, কারণ এটা ইলিগ্যাল। এই সময় জিপ থেকে জোর করে ইবি নেমে এসে সিআইকে জানায় সে এইমাত্র ভামাকৃষ্ণানকে এখান দিয়ে যেতে দেখেছে, কিন্তু সিআই সেদিকে তাকিয়ে কাউকে দেখে না, তাই সেও এই ব্যাপারে আর গুরুত্ব দেয় না। সিআই সুন্দরনাথের গাড়িটা থানায় নিয়ে যাবার জন্য কনস্টেবলকে বলে, কিন্তু কনস্টেবল গিয়ারলেস গাড়ি চালাতে পারতো না। তো ইবি তখন বলে সে গাড়িটা থানায় দিয়ে আসবে। আসলে সে গাড়ি নিয়ে যাবার সোর্সে ভামাকৃষ্ণানকে খুঁজতে চাইছিল। এদিকে প্রডিউসার সাজি নামের এক লোকাল গুন্ডাকে ফোন দিয়ে সুন্দরনাথের গাড়ির নম্বরটা বলে এবং নির্দেশ দেয় সেই জন্য গাড়িটা থানায় পৌঁছানোর আগেই ভেতরে একটা আইটেম আছে সেটা বের করে নেয় আর সেটা কোনো লেক বা পুকুরে ফেলে দেয়।
তবে এমন জায়গায় যেন ফেলে যাতে সেটা আর ভেসে না ওঠে। তোর নির্দেশ মতো গুন্ডারা বেরিয়ে পড়ে। অন্যদিকে সুন্দরনাথ তখনও সিআইকে বোঝানোর চেষ্টা করছিল তারা যেন গাড়িটা তার কাছেই ছেড়ে যায়। তাদের এই তর্কাতর্কির সুযোগে ইবি গাড়িটা নিয়ে সাই করে বেরিয়ে যায়। এরপর সে গ্যাস নেবার জন্য একটা ফুয়েল স্টেশনে থামে আর পুলিশও তাকে খুঁজতে অন্যদিকে চলে যায়। এরপরে ইবি রাস্তার দিকে তাকিয়ে ভামাকৃষ্ণনকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে যায়। সে ভামাকৃষ্ণনকে অনেকভাবে বোঝায় তার পার্সোনাল ভিডিও এই ল্যাপটপে আছে, এটা লিক হয়ে গেলে তার স্ত্রী সুইসাইড করবে। তো অনেক বোঝানোর পরে ভামাকৃষ্ণন এবার তাকে ল্যাপটপ ফিরিয়ে দিতে রাজি হয়। তখন তাকে ধন্যবাদ জানিয়ে ইবি বলে তার কাছে গাড়ি আছে, সে ভামাকৃষ্ণনকে তার অ্যাপার্টমেন্টে ড্রপ করে দেবে। ভামাকৃষ্ণনও তার সাথে রাজি হয়ে ফুয়েল স্টেশনে আসে, কিন্তু ফুয়েলের বিল দিতে গিয়ে দেখা যায় ইবির কাছে কোনো টাকা নেই। সে ধার হিসেবে টাকাটা ভামাকৃষ্ণনের কাছে চায়। একটু বিরক্ত হলো ভামাকৃষ্ণন তার ক্রেডিট কার্ড দিয়ে ফুয়েলের বিল পে করে দেয়। এরপরে গাড়ির কাছে যেতেই ইবি অনেক ভাবের সাথে বলে এটা সুপারস্টার সুন্দরনাথের গাড়ি। কথাটা শুনে ভামাকৃষ্ণন চমকে ওঠে আর দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। তার এই রিয়াকশনের অর্থ ইবি বুঝতে পারছিল না। ভামাকৃষ্ণন আরও টেনশনে পড়ে যায়, কারণ সে নিজের ক্রেডিট কার্ড দিয়ে এই গাড়ির ফুয়েলের বিল পে করেছে। গাড়িতে লাশ আছে, এটা জানাজানি হলে ইনভেস্টিগেশনে সে ফেসে যাবে। তাই সে ইবির ওপরে চিল্লাচিল্লি শুরু করে। ইবি বলে গাড়িটা সিআই তাকে দিয়েছে। এই কথা শুনে চমকে ওঠে ভামাকৃষ্ণন সুন্দরনাথের কথা জিজ্ঞেস করে। ইবি জানায় সুন্দরনাথ আর সাথের লোকটাকে পুলিশ জিপে করে নিয়ে গেছে। এবার সবকিছু ভামাকৃষ্ণনের মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না লাশটা যদি এখানে থাকে তাহলে এর মধ্যে পুলিশের চক্কর আবার কিভাবে এলো। এই সময় ফুয়েল স্টেশনে কর্মচারী গাড়ি সরানোর জন্য তাড়া করায় ইবি ভামাকৃষ্ণনকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। রাস্তায় ইবি ভামাকৃষ্ণনকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে, এমনকি রাশ্মিতা যে খুনের মিথ্যা অভিযোগ দিচ্ছিল সেটাও বলে। এই কথাটা শুনে ভামাকৃষ্ণনের মুখে হাসি ফুটে ওঠে, কারণ ইবি না জানলেও সে তো জানে যে রাশ্মিতা আসলেই খুনটা করেছে। তো এবার ভামাকৃষ্ণনও তার এখন পর্যন্ত ঘটা গল্পটা বলে। রাশ্মিতার খুন করা লাশটা এই গাড়িতেই আছে। এটা শুনে ইবি হুট করে গাড়ি থামিয়ে দেয়। ভামাকৃষ্ণন বলে এবার তারা দুজনে মিলে লাশটা গুম করে দিয়ে গাড়িটাকে থানায় পৌঁছে দেবে। ইবি বলে সে একবার এই লোকের মার্ডারের ঝামেলায় ফাঁসতে ফাঁসতে বেঁচে গেছে, সে আর এই ঝামেলায় ইনভলভ হবে না। কিন্তু ভামাকৃষ্ণন তাকে থ্রেট দিয়ে বলে সে যদি হেল্প না করে তাহলে ভামাকৃষ্ণন তার ল্যাপটপে থাকা ভিডিওটা লিক করে দেবে। তাই বাধ্য হয়ে ইবি তাকে লাশ লুকাতে সাহায্য করতে রাজি হয়। তারা যখনই গাড়ির ডিকি খুলে তখনই জয়দেভান নড়ে ওঠে। ইবি বলে এই লোক তো এখনো বেঁচে আছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ভামাকৃষ্ণন রাজি হয় না। সে ইবিকে দিয়ে জোর করিয়ে জয়দেভানকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। তারপর সেখান থেকে দুজনে সটকে পড়ে। এদিকে রঞ্জিত জয়দেভানের ক্লিনিক থেকে সুন্দরনাথের বউকে উদ্ধার করে নিয়ে আসে এবং তার সাথে ডিল করে। রঞ্জিত তাকে ক্লিনিকে দেখেনি আর মেয়েটাও রাশ্মিতাকে খুন করতে দেখেনি। তারা উভয়ই আজকের ঘটনাটা ভুলে যাবে। অন্যদিকে নাভিন ল্যাপটপ আর স্ক্রিপ্ট নিয়ে বাড়ি ফিরছিল, তখন তার দুজন পাওনাদার তাকে আটকায়। নাভিন ধারের টাকা ফেরত দিতে পারছিল না, তাই পাওনাদারেরা তার হাতে থাকা ল্যাপটপটা কেড়ে নিয়ে চলে যায়। এদিকে জয়দেভানকে ফেলে রেখে ভামাকৃষ্ণন ইবিকে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টের পার্কিং লটে আসে আর বাড়ি থেকে ল্যাপটপটা এনে ইবিকে ফিরিয়ে দেয়। তারপরে গাড়িটা থানায় পৌঁছে দেবার জন্য দুজনই আবার বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় প্রডিউসারের হায়ার করা গুন্ডারা দাঁড়িয়েছিল। তারা গাড়ি আটকে ভেতরে খুঁজে শুধু ল্যাপটপটাই পায়। তাই ভাবে প্রডিউসার হয়তো আইটেম বলতে এই ল্যাপটপের কথাই বলেছিল, তাই তারা ল্যাপটপটা নিয়ে চলে যায়। বাধ্য হয়ে ইবি আর ভামাকৃষ্ণনও তাদের গাড়ি নিয়ে তাড়া করে। এদিকে কিছুক্ষণ পড়ে থাকার পরে জয়দেভান উঠে দাঁড়ায়। তারপর টলতে টলতে একটা মোটেলে যায়। মোটেলে আবার ল্যাপটপ সহ নাবিনের সেই পাওনাদারেরা খাওয়ার জন্য বসেছিল। সেখানে আরেক গ্রুপ গুন্ডাও বসেছিল। কে আগে খাবারের অর্ডার দিয়েছে এই নিয়ে হঠাৎই দুই গ্রুপের মধ্যে মারামারি লেগে যায়। এক পর্যায়ে জয়দেভান নিজেও এই মারামারিতে জড়িয়ে পড়ে এবং একজন তাকে ল্যাপটপটা দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে সিআই বাকিদের নিয়ে তখনও সুন্দরনাথের গাড়ি এবং ইবিকে খুঁজে বেড়াচ্ছিল। খোঁজার পথে গাড়ি থামিয়ে সিআই প্রস্রাব করছিল। এই সময় তাদের পাশ দিয়ে গুন্ডা সাজির গাড়িটা বেরিয়ে যায়। এরপরে ইবিও সুন্দরনাথের গাড়ি নিয়ে তাদের ক্রস করে। তাই সিআই দ্রুত গাড়িতে এসে আবারও তাদের ধাওয়া করে। কিছুদূর যাবার পরে সাজি আর তার গ্যাং গাড়ি থামিয়ে ল্যাপটপটা নদীর ভেতরে ছুঁড়ে মারে, যাতে প্রমাণ লোপাট হয়ে যায়। এটা দেখে গাড়ি থামিয়ে ইবিও ল্যাপটপটা উদ্ধার করতে নদীর ভেতরে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরে জেলেরা তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। সৌভাগ্যবশত ল্যাপটপটা একটা মাছ ধরার জালে পড়েছিল, তাই সেটা অক্ষত ছিল। জেলে ল্যাপটপটাও ইবিকে ফিরিয়ে দেয়। ততক্ষণে সেখানে সিআই চলে এসেছিল। ইবি যেহেতু ল্যাপটপটা ফিরে পেয়েছে, তাই সিআই ইবিকে 10 লাখ টাকা ডিলের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু ইবি তাকে বলে কিসের ডিল,
কোনো ডিল ফিল নেই। এই বলে ইবি চলে যায় আর সিআই বেকুবের মতো হা করে দাঁড়িয়ে থাকে। এ সময় কনস্টেবল এসে সিআইকে মোটেলের মারামারির ব্যাপারে জানায়। এদিকে জয় দেভানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জ্ঞান ফিরতেই দেখে তার সামনে সিআইয়ের পাশাপাশি রাশ্মিতা আর রঞ্জিতও দাঁড়িয়েছিল। সিআই জয় দেভানকে জিজ্ঞেস করে মোটেলে মারামারির পূর্বে তাকে কেউ আঘাত করেছিল কিনা। জয় দেভান এবার রাশ্মিতার দিকে তাকায়, তবে সে মিথ্যা করে বলে সে মোটেলে যাবার পরই ইনজুর্ড হয়েছে। তো জয়দেভান আর রাশ্মিতার ব্যাপারটা এখানেই সেটেল হয়ে যায়। অন্যদিকে ইবি বাড়ি ফিরে তার স্ত্রী রিমির হাতে ল্যাপটপটা তুলে দেয় আর বলে, নাও এবার নিজেই ভিডিওটা ডিলিট করো। এই বলে ইবি বাথরুমে ফ্রেশ হতে ঢুকে যায়। কিন্তু ইবির বিপদ তখনও কাটেনি, কারণ এটা তো নাভিনের ল্যাপটপ আর ল্যাপটপটা শুরুতেই নাভিনের সাথে বদলে গিয়েছিল। তো রিমি ল্যাপটপটা হাতে নিয়ে ডিসপ্লের ওয়ালপেপারে নাভিনের ফটো দেখে চমকে ওঠে। এই ছেলেটাকে তো সে কলেজের সময় থেকেই চেনে। কলেজে পড়াকালীন সময়ে নাভিন রিমিকে খুব বিরক্ত করত। এমনকি একবার নাভিন রিমির ফটো এডিট করে অ্যাডাল্ট ভিডিওতে লাগিয়ে সেটা রিমির বাবার কাছে পাঠিয়েছিল। এই নিয়ে রিমির নাভিনের সাথে অনেক ঝামেলা হয়। সে নাভিনকে সবার সামনে থাপ্পড় মারে। সেই ছেলের ফটো ইবির ল্যাপটপের ওয়ালপেপারে আছে। এটা ভেবে রিমি রেগে আগুন হয়ে যায়। ইবি বাথরুম থেকে বেরিয়ে আসলে রিমি জিজ্ঞেস করে, এটা কে? সে কি তোমার এতই আপন যে তার ফটো ওয়ালপেপারে সেট করে রেখেছ? ইবি এটা দেখে বুঝে যায় ল্যাপটপটা অদল বদল হয়ে গেছে। কিন্তু রিমির কাছে সত্যটা স্বীকার করলে সর্বনাশ হয়ে যাবে, তাই সে মিথ্যা করে বানিয়ে বলে এই ছেলেটা তার বন্ধু। ছোটবেলা থেকেই তাদের গলায় গলায় সম্পর্ক, বলা চলে তারা দুজনে নেংটুকালের বন্ধু। আরও অনেক প্রশংসা সে করে। এসব শুনে রিমি রাগের চোটে আগ্নেয়গিরির মতো উত্তপ্ত হয়ে যায় আর সজোরে ল্যাপটপটা দিয়ে মেরে ইবির মুখ ফাটিয়ে দেয়। অন্যদিকে মোটেলের মারামারি স্থল থেকে ল্যাপটপটা উদ্ধার হয়ে থানায় আসে। এই ল্যাপটপ দিয়ে জয়দেভানকে মারা হয়েছে, সেই এভিডেন্স হিসেবে মূলত এটা থানায় আনা হয়েছিল। তো সিআই ল্যাপটপটা অন করতে গিয়ে দেখে এটাকে পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। তবে লক স্ক্রিনে ইবি জাকারিয়ার নাম এবং ছবি দেখে সিআইয়ের মুখে হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, বাবু সোনা, ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। এই ল্যাপটপটা ফিরে পেতে তোমাকে বহুদিন আমার পেছনে দৌড়ানো লাগবে। একটা বড় অঙ্কের টাকা ডিল করতে পারবে ভেবে সিআইয়ের চোখ লোভে চকচক করে ওঠে। পরবর্তীতে ইবি এই ঘুঘুর ফাঁদ থেকে বের হয়েছে কিনা আমার জানা নেই, তবে সিনেমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটা থেকে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নিজের বেশরম ফ্যান্টাসির জন্য পার্সোনাল কোনো কিছু ডিজিটাল ডিভাইসে রাখা উচিত না। এটা কখনোই সেফ না। আবেগের বশে করা সামান্য ভুলের কারণে আপনাদের সম্মানহানি থেকে শুরু করে সামাজিক প্রশাসনিক হেনস্থা এমনকি জীবননাশও হতে পারে। তাই আমরা সবাই এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। এরকম আরও অনেক সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।